আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকম 60টি ছোট প্রশ্ন নিয়ে দুটি ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি সেই ভিডিও দুটি তোমরা দেখে নিয়েছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিছু বড় প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে। মোট 6টি বড় প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখো এবং বাড়িতে পড়ে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নম্বর করে। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতে খ্রিস্টীয় 9ম থেকে 11 শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? উত্তর, খ্রিস্টীয় 9ম থেকে 11 শতকের মধ্যে দক্ষিণ ভারতে বাণিজ্যের প্রভূত উন্নতি ঘটেছিল। এই সময় দক্ষিণ ভারতে বাণিজ্যের উন্নতির কারণগুলি ছিল: 1 নম্বর, দক্ষিণ ভারতের চোল রাজারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন, ফলে সেই সব দেশের বাণিজ্যকে কেন্দ্র করে ভারতীয় বণিকদের ব্যবসা বাণিজ্য বেড়েছিল। 2 নম্বর, দক্ষিণ ভারতের প্রশাসন ব্যবসা বাণিজ্যের জন্য বণিকদের উৎসাহিত করত। নগরম নামে একটি পরিষদ ছিল, যার কাজ ছিল ব্যবসায়ীদের স্বার্থ ও তাদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করা। 2 নম্বর প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলার প্রধান প্রধান উৎপন্ন ফসল কি কি ছিল? সেই ফসলগুলির কোন কোনটি এখনও চাষ করা হয়? উত্তর, পাল ও সেন যুগে কৃষি ছিল বাংলার অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। এই যুগে বাংলায় বিভিন্ন ফসলের চাষ হতো। যেমন 1 নম্বর, এই যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান, তাই বাঙালিদের প্রধান খাদ্য ছিল ভাত। 2 নম্বর, এ যুগে প্রচুর সর্ষের চাষ হতো। বাঙালিরা খাওয়া, গায়ে মাখা সহ বিভিন্ন কাজে সর্ষের তেল ব্যবহার করত। 3 নম্বর, বিভিন্ন ধরনের শাকসবজি, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল গ্রাম বাংলার ঘরে ঘরে উৎপন্ন হতো। 4 নম্বর, তাছাড়া উৎপন্ন হতো পাট, কার্পাস বা তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া, আখ এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, জাম, কাঁঠাল, কলা, ডুমুর, ডালিম, নারকেল ইত্যাদি। পাল সেন যুগে বাংলায় যেসব ফসলের চাষ হতো সেই সব ফসল এখনও চাষ হয়। বর্তমানে চাষের প্রধান ফসলগুলি হল ধান, সর্ষে, ডাল, পাট, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল, আখ প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তর, বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তাঁর রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তাঁর রচিত বিখ্যাত কাব্য হল গীত গোবিন্দম। ধৈ, তাঁর রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। পঞ্চরত্ন, জয়দেব ও ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর ও শরণ লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হতো। হলায়ুধ, এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ
রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থ। 4 নম্বর প্রশ্ন, পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল কেন? উত্তর, বাংলায় পাল শাসন 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল। অপরদিকে সেন বংশের শাসন প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হল: 1 নম্বর, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তাঁর প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। 2 নম্বর, পাল শাসকরা বাংলার সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজারা তা পারেনি। 5 নম্বর প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। উত্তর, পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য। পাল ও সেন যুগে বাংলার অর্থনীতিতে ক্রমশ বাণিজ্যের গুরুত্ব কমে আসছিল। এই সময় বাণিজ্যের অবনতির কয়েকটি কারণ ছিল: ভারতের পশ্চিম দিকে আরব সাগরে আরব বণিকদের কর্তৃত্ব বেড়েছিল, তাদের দাপটের ফলে বাংলার বণিকেরা পিছু হটেছিল। পাল সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য সোনা রূপোর মুদ্রার ব্যবহার কমে গিয়েছিল এবং কড়ির মাধ্যমে জিনিসপত্র কেনা বেচা চলত। ফলে বাইরের ব্যবসায়ীরাও বাংলার সাথে ব্যবসা করতে উৎসাহী ছিল না। পাল ও সেন যুগে বাংলার কৃষি। পাল ও সেন যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের অবনতির ফলে কৃষির গুরুত্ব বেড়েছিল। কৃষকদের উৎপন্ন ফসলের 1/6 কর দিতে হতো। এ যুগের উৎপন্ন ফসলগুলির মধ্যে প্রধান ছিল ধান, সর্ষে, বিভিন্ন ধরনের ডাল। তাছাড়া আম, কাঁঠাল, কলা, নারকেল প্রভৃতি ফল উৎপন্ন হতো। মহুয়া ও আখ থেকে তৈরি পানীয় বাঙালি সমাজে প্রচলিত ছিল। বাংলার বিভিন্ন প্রান্তের চাষিরা পান, সুপারি, পাট, কার্পাস প্রভৃতি উৎপাদন করত। 6 নম্বর প্রশ্ন, পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় তা লেখো। উত্তর, শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। প্রথম পয়েন্ট, বৌদ্ধ ও জৈন স্তূপ। প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়। তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এ যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এ যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর, রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধস্তূপ। বৌদ্ধ বিহার ও মন্দির। বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলে উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুর ও অদন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য।